দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। তোমাদের আজকের ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে জানবো এবং সেই সম্পর্কে তার পূর্বে কোন কোন ক্ষেত্রে পারমাণবিক ওজন তুল্যাঙ্ক ভারের সঙ্গে সমান হয় এর শর্ট প্রশ্ন আমরা বোঝার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না এবং ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। পূর্বের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। কোন কোন ক্ষেত্রে পারমাণবিক ওজন তুল্যাঙ্ক ভারের সঙ্গে সমান হয় না, সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মৌলের পারমাণবিক ওজন সমান তুল্যাঙ্ক ভার। আমরা একটু আগেই দেখেছি যে সোডিয়ামের ক্ষেত্রে তার চার্জ কিন্তু হয় +1। যেসব মৌলের যোজ্যতা বা ভ্যালেন্সি সমান 1 হয় সেই সব মৌলের ক্ষেত্রেই তার পারমাণবিক ওজন তার যোজ্যতার সঙ্গে বা তার তুল্যাঙ্কে ভারের সঙ্গে সমান হয়। অর্থাৎ কোনো যৌগের বা কোনো মৌলের যোজ্যতা যদি 1 হয়, মৌলের যদি যোজ্যতা 1 হয়, সেই মৌলের পারমাণবিক ওজন তুল্যঙ্কা ভারের সঙ্গে সমান হয়। এবারে আমরা জানবো ডাল্টনের পরমাণুবাদ। পরমাণু কাকে বলে না, ডাল্টন বলে গেছেন তার 1808 সালে তিনি আমাদের ভারতীয় দার্শনিক কনাদ এবং গ্রিক মনীষী ডিমোক্রিটাসের পরমাণু যে ধারণা দিয়ে গেছেন, সেই পরমাণু ধারণার উপর নির্ভর করে 1808 সালে ডাল্টন পদার্থের সম্পর্কে কিছু ধারণা দিয়ে গেছেন। সেই পরমাণুবাদ, তার যে ধারণা, সেই ধারণাকেই পরমাণুবাদ হিসেবে বলা হয়। সেই পরমাণুবাদে তিনি বলে গেছেন যে প্রতিটি মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম এবং অবিভাজ্য কণাকেই বলা হয় কি? কণাকেই বলা হয় পরমাণু। একই পদার্থের পরমাণুগুলো ধর্ম এবং ওজনের দিক থেকে একই হবে। ভিন্ন পদার্থের একই পদার্থের কি হবে বলতে পারি একই হবে। এবং দ্বিতীয় কি বললাম, বিভিন্ন পদার্থের পরমাণুগুলোর ওজন আর ধর্ম দিক থেকে বিভিন্ন হবে। এরা কি একই হতে পারে? ধর্ম এবং ওজনের দিক থেকে একই পদার্থের, আর বিভিন্ন পদার্থের পরমাণুগুলোর ওজন এবং ধর্ম বিভিন্ন। আর কি বললাম না, পরমাণুগুলো সবসময় যখন যুক্ত হবে তখন তারা পূর্ণ সংখ্যায় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যৌগ গঠন করে। এই হলো ডাল্টনের পরমাণুবাদের যে মূল নীতির উপর ভিত্তি করে তিনি বলেছিলেন, সেইগুলো হলো ডাল্টনের পরমাণুবাদের নীতি। এই ডাল্টনের যে পরমাণুবাদের কিছু অসঙ্গতি রয়েছে, সেই অসঙ্গতি সম্পর্কে আমরা জানব। পরমাণুবাদের অসঙ্গতি বা ইনকনসিস্টেন্স অফ ডাল্টন থিওরি, অসঙ্গতি সম্পর্কে জানব। কি না, ডাল্টন বলেছিলেন যে পরমাণুগুলো প্রথম কথা হচ্ছে অবিভাজ্য, কিন্তু পরবর্তী সময়ে জানা যায় পরমাণুগুলো হচ্ছে বিভাজ্য। যেমন পরমাণুকে ভেঙে আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই সব কণাগুলো, মেসন, এই সব কণাগুলো কিন্তু পরবর্তী সময়ে আবিষ্কার হয়েছে। এবং পরমাণুর কণিকাগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বলে বলেছিলেন যে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে বাইরের ইলেকট্রন, যেটি ডাল্টন কিন্তু বলেননি। পরমাণুগুলোর বাইরের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু পরমাণুগুলো নিজেরা ইলেকট্রন অংশগ্রহণ করে না। এবং বলেছিলেন তিনি একই পদার্থের পরমাণুগুলোর ওজন এবং ধর্ম একই, কিন্তু আইসোটোপ আবিষ্কার হওয়ার ফলে, আইসোটোপ যখন আবিষ্কার হলো, আইসোটোপ আবিষ্কারের ক্ষেত্রে আমরা কি দেখলাম, হাইড্রোজেনের 3টে, হাইড্রোজেন একই পরমাণু, হাইড্রোজেনের কিন্তু 3টে আইসোটোপ রয়েছে। সেই 3টে আইসোটোপের মধ্যে হাইড্রোজেন, টয়টেরিয়াম, এই সব আইসোটোপগুলো তাদের কিন্তু প্রত্যেকটার ওজন আলাদা এবং তাদের ধর্ম আলাদা। অর্থাৎ তাদের বলতে পারি যে একই মৌল দ্বারা তৈরি, কিন্তু তাদের মধ্যে ভিন্ন ওজন ধর্ম রয়েছে। এবং ডাল্টনের তিনি বলেছিলেন যে ক্ষুদ্রতম কণা হচ্ছে এই পদার্থের কোনো যৌগের বা মৌলের ক্ষুদ্রতম কণাকে তিনি বলেছিলেন পরমাণু।
তবে ক্ষুদ্রতম স্বাধীন সত্তা বিশিষ্ট পরমাণুকে পরমাণু নয়, পরবর্তী সময়ে তাকে অণু হিসাবে ধারণা করে গেছেন অ্যাভোগাড্রো, বা তাকে অণু হিসাবে বলা হয়। এবং আইসোটোপ আবিষ্কারের ফলে ডাল্টনের পরমাণুর সাহায্যে রাসায়নিক সংযোগ সূত্র প্রমাণ করা যায় না, বা পূর্ণ সংখ্যায় সরাসরি কিন্তু যুক্ত নাও হতে পারে বিভিন্ন যৌগের ক্ষেত্রে। আমরা ডাল্টনের পরমাণুবাদ এবং ডাল্টনের পরমাণুবাদের অসঙ্গতি সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবে না, ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।